হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আইস কর্তৃক গ্রেফতার, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে মেয়র মামদানির তাৎক্ষণিক পদক্ষেপ, অর্থাৎ তিনি হোয়াইট হাউস পর্যন্ত গিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে 12,000 সাশ্রয়ী মূল্যের আবাসন বিনির্মাণে মামদানির সাথে ট্রাম্পের বৈঠকে আশ্বাস দিয়েছেন তিনি। মুদ্রাস্ফীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বাজারের চিত্র, সাধারণ মানুষের যাপিত জীবন কেমন, বাস্তবতা কেমন, এই বিষয়টি আজকে আলোচনা করব। বাফেলোতে মুসলিম রোহিঙ্গাকে আইস কর্তৃক গ্রেফতার, পরে লাশ উদ্ধার নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে তুলপাড়, এই বিষয়টি জানব কী হয়েছিল সেখানে। ডেনভার মেয়র কর্তৃক সিটি স্থাপনায় আইস এজেন্ট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। শাটডাউন, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতিতে বড় ধরনের বাধা এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের ঋণ খেলাপি নিয়ে বিতর্ক, বলার কিছু নেই বললেন অর্থমন্ত্রী। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর শওকত আলী এবং আরিফ হোসেন, বাফেলো থেকে নিযুক্ত হবেন, এবং থাকবেন ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনাদের পরিবার পরিজন এবং বন্ধুদের সাথে। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক খবর, কয়টা বলবো আর কয়টা বলবো না বুঝতে পারছি না, কারণ সময়ের একটা স্বল্পতা অবশ্যই আছে। তবে শুরু করি হিলারি ক্লিন্টনের যে সাক্ষ্য। আজকে তিনি লিখিতভাবে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর হয়তোবা দিয়েছেন, সেটি স্পষ্ট করে বলা হয়নি যদিও, কিন্তু তিনি যা বলেছেন তাতে দেখা যাচ্ছে যে তার সাথে কখনো জেফরি অ্যাপিস্টিনের সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। তিনি অ্যাপিস্টিনের কোনো শিবিরও যাননি, অ্যাপিস্টিনের বিমানও চড়েননি, এই ধরনের কথা। অ্যাপিস্টিনের কোনো আইল্যান্ডও তিনি কখনো যাননি। এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন এবং তিনি মনে করেন যে অ্যাপিস্টিনের কোন রকম ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সেক্রেটারি অফ স্টেট হিসেবে তিনি বরং উল্টোটা কাজটা করেছেন, সেটা হচ্ছে যে যারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের মানব পাচারের কাজে জড়িত ছিল, অল্প বয়সীদের পাচারের কাজে জড়িত ছিল, সেই কাজ বন্ধ করার কাজে তিনি স্টেট ডিপার্টমেন্টের দায়িত্বে যখন ছিলেন সেই কাজটি তিনি করেছেন, সেটাও তিনি বলেছেন। তবে সমস্যাটা দেখা দিচ্ছে প্রেসিডেন্ট ক্লিন্টন এবং হিলারির সাথে একটি অনুষ্ঠানে, সেটি দেখা যাচ্ছে যে জেফরি এপিস্টিনের একটি ছবিও প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অবশ্যই হিলারি কোনো বক্তব্য এখনো দেননি। তবে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে জেফরি এপিস্টিনের ঘনিষ্ঠ বন্ধু সাথে তাদের সম্পর্ক ছিল 2000 সালের দিকে, এবং একই পাবলিক একটা অনুষ্ঠানে তারা ছিলেন, কিন্তু সেখানে তাদের কোনো সাক্ষাৎ হয়, কথা হয়নি। একটি পাবলিক অনুষ্ঠান, সেটি জেফরি এপিস্টিনের কোনো অনুষ্ঠান ছিল না, অন্য একটি অনুষ্ঠানে তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। সেইটা কথাটা অবশ্য বলা হচ্ছে সেই ছবিটার, এবং সেটা হচ্ছে যে এটি একটি ক্লিন্টন ফাউন্ডেশন অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানে জেফরি অ্যাপিস্টিনও ছিল, এবং সেই অনুষ্ঠানে পরিচিত হয়েছিল গিজলেইন ম্যাক্সওয়েলের সাথে তাদের পরিচয় হয়েছিল, এবং সেই যিনি যিনি জেফরি অ্যাপিস্টিন অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবীও ছিলেন। তিনি পরবর্তীতে হিলারি ক্লিন্টনের কন্যা, প্রেসিডেন্ট হিলারি এবং বিল ক্লিন্টনের কন্যা, 2010 সালে তাদের যে বিবাহ অনুষ্ঠান হয়েছিল নিউ ইয়র্কে, সেই বিবাহে গিলেন ম্যাক্সওয়েল উপস্থিত ছিলেন, সেটিও বলা হচ্ছে এখানে। এবং সেটা বলেছে, এবং তাহলে বারবার হিলারি যে কথাটি বলার চেষ্টা করেছেন আজকে, সেটি হচ্ছে যে তিনি কখনোই জেফরি অ্যাপিস্টিনের সাথে পার্সোনালি, ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার কোনো, তিনি মনে করেন না তার কখনো সাক্ষাৎ ঘটেছে। একটি অনুষ্ঠানের কথা যেটি উল্লেখ করা হয়েছে, একটি বিবাহ অনুষ্ঠানে গিলেন ম্যাক্সওয়েল ছিলেন চেলসি ক্লিন্টনের বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে। এর আগে আরেকটি অনুষ্ঠানে গিয়ে, যেখানে জেফরি অ্যাপিস্টিনও ছিলেন, হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এর বাইরে আর কোনো সাক্ষাৎ কিংবা কোথাও হিলারি ক্লিন্টনের সাথে জেফরি অ্যাপিস্টিনের সাক্ষাৎ হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ইতিহাস গড়তে যাচ্ছে আগামী দিন কয়েকের মধ্যে। যুক্তরাষ্ট্রের কোন প্রথম ফার্স্ট লেডি হিসাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন মেলানিয়া ট্রাম্প। প্রথম তিনি যুক্তরাষ্ট্রের কোন ফার্স্ট লেডি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষদের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফার্স্ট লেডি হিলারি, সরি, মেলানিয়া ট্রাম্প। আজকে ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সাক্ষ্য দিয়েছেন কংগ্রেসের অনুষ্ঠানে জিজ্ঞাসাবাদের জবাবে। আর মেলানিয়া ট্রাম্প আসছেন জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিল যেটি, এটার অধিবেশনের সভাপতিত্ব করার জন্য, এবং সেখানে তিনি একটি ভাষণও দিবেন। সেই ভাষণটি হচ্ছে বিশ্ব শান্তি শিক্ষা উপরে ভিত্তি করে একটি শান্তি সাক্ষাৎকার ভাষণ তিনি সেখানে দেবেন, সভাপতির ভাষণ যেটাকে বলা হয়। এবং এবং এটি হচ্ছে যে পৃথিবীর কোন দেশের ফার্স্ট লেডি এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন, এবং সেই গৌরবটি যেটিকে যদি বলা হয় সেটি পেতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। তিনি বক্তব্য রাখবেন, বক্তব্য দেবেন শিক্ষা, টেকনোলজি, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার উপরে ভিত্তি করে তার বক্তব্যটি উপস্থাপন করা হবে বলে ফক্স নিউজ আজকে জানিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট আর গতকাল একটি সিদ্ধান্ত দিয়েছে যে প্রাইভেট জেলখানাগুলো যুক্তরাষ্ট্রের, সেই প্রাইভেট জেলখানাগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে 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 যেগুলো ব্যক্তি মালিকানায় পরিচালন জেলখানাগুলিতে অভিবাসীদের আটক করা হয়, এবং সেই আটক করা অভিবাসীদের ঘন্টায় $1 মজুরিতে বাধ্যতামূলকভাবে শ্রম দিতে বাধ্য করা হয়। সুপ্রিম কোর্ট এই বিষয়টির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এবং সুপ্রিম কোর্টের এই নিষেধাজ্ঞার ফলে এই ধরনের আরো ব্যক্তিগত মালিকানায় পরিচালনাধীন জেলখানাগুলোতে যে অভিবাসীদের উপর যে ধরনের নির্যাতনমূলক আচরণ করা হয়, এর পাশাপাশি তাদেরকে বাধ্য করা হয় মাত্র $1 ঘন্টায় মজুরি প্রদান করতে, সেই উপরে আরো অনেকগুলো আইন মামলা দায়ের করা হতে পারে আগামী দিনগুলিতে। এমনই একটা সম্ভাবনা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের গতকালকের এই সিদ্ধান্তের পর। গতকালের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো ব্যক্তিগত মালিকানায় পরিচালনাধীন জেলখানাগুলোতে অভিবাসীদের কিংবা যাদের আটক করা রাখা হয়েছে তাদের ঘন্টায় $1 মজুরিতে কাজ করার কোন রকম ব্যবস্থা কারা কর্তৃপক্ষ করতে পারেন না। এটার উপর তারা এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে একই ধরনের শ্রম বিনিময়ে $1 বিনিময়ে শ্রম আদায় করার যে প্রক্রিয়া বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জেলখানাগুলিতে অব্যাহত রয়েছে, সেই বিষয়ে আরো মামলা আগামী দিনগুলিতে দেখা দিতে পারে সুপ্রিম কোর্টের সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট নতুন একটি অ্যাপস ব্যবহার করছে। সেই অ্যাপসটি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়নে নির্মাণ করা হয়েছে। সেই অ্যাপসটি নাম হচ্ছে মোবাইল ফোর্টিফাই, এবং সেটি ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি এই নির্মাণে অর্থ ব্যয় করেছে, এবং সেই টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেই অ্যাপসে দিয়ে যুক্তরাষ্ট্রের যারা বিভিন্ন গাড়ি কিংবা লাইসেন্স প্লেট নাম্বার স্ক্যান করার পর সেই গাড়িতে যারা যাত্রী রয়েছেন সেই যাত্রীদের ছবি স্ক্যান করার পর খুব দ্রুততার সাথে স্ক্যান করা হবে, এবং সেই স্ক্যান করার পর একটি ফেডারেল ডাটাবেসের সাথে সেটি ম্যাচ করা হবে যে সেখানে যাত্রীরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন কিংবা ফেডারেল ডাটাবেসে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা স্থায়ী বাসিন্দা কিংবা বৈধভাবে বসবাসরত টুরিস্ট কিংবা অন্য কোনো ভিসা আগত ব্যক্তিরা রয়েছেন কিনা, সেটি একটি ফেডারেল ডাটাবেসের সাথে ম্যাচ করার চেষ্টা করা হবে। খুব দ্রুততার সাথে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যদি ম্যাচিং এ না মিলে তখন সেই গাড়িকে আটক করার জন্য আশেপাশের আইস কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হবে, এবং তখনই হয়তোবা আইস কর্তৃপক্ষ অভিযানে অগ্রসর হবে এই অ্যাপস এর মাধ্যমে। অথবা এখন থেকে যুক্তরাষ্ট্রে আপনি গাড়ির ভিতরে বসে থাকলেও আপনি স্ক্যান হয়ে যেতে পারেন বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে। সেই সোর্সের কথা অবশ্য বলা হয়নি, এবং স্ক্যানের মাধ্যমে খুব দ্রুততার সাথে আপনার ছবি ফেডারেল ডাটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে যে আপনি যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বৈধ কিনা, কিংবা যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কিংবা অন্য কোনো ভিসায় বৈধভাবে অবস্থান করছেন কিনা সেই বিষয়টি যাচাই বাছাই করা হবে। এবং এই প্রক্রিয়ার বিরুদ্ধে অবশ্য অনেকেই অভিযোগ করতে শুরু করেছেন, যদিও বলেছেন যে এটি স্বচ্ছতার অভাব এবং এর ফলে অনেকেরই ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে। কিন্তু ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্যই এই অ্যাপটি নির্মাণ করা হয়েছে, এবং এই অ্যাপটি যথেষ্ট স্বচ্ছ, নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এটি প্রমাণ করতে পেরেছেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একটা নতুন ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে প্রথমবারের মতো গত ৪ বছরে যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো মর্টগেজ, বাড়ির ঋণের উপরে সুদের হার $৬ এর নিচে নেমে গিয়েছে। আজকে সেটি সর্বশেষ যেটা যুক্তরাষ্ট্রের সবথেকে বড় মর্টগেজ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ফ্রেডি ম্যাকের ৩০ বছরের মর্টগেজের যে হার, তাতে দেখা যাচ্ছে সেটি আজকে $৬ এর নিচে নেমে ৫.৯৮% দাঁড়িয়েছে মর্টগেজ। আগামী দিনগুলিতে এই হার আরো কিছুটা কমে যেতে পারে এমন সম্ভাবনার কথাও বলা হচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনাবেচার ব্যবসাটি শীতল অবস্থা থেকে কিছুটা চাঙ্গা হওয়ার উপক্রম দেখা দিচ্ছে বলেও অর্থনীতিবিদ এবং রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা জড়িত তারা এটা আজকে জানিয়েছেন। মর্টগেজ রেট প্রথমবারের মতো ৬% নিচে নেমে এসেছে ২০২২ সালের পর এই প্রথম এই ঘটনাটি ঘটলো আজকে। গত বছর এই সময় মর্টগেজের হার ছিল গড়পড়তায় ৭%। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আকস্মিক সাক্ষাৎ করতে গিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আজকের দিনের কর্মসূচি কিংবা মেয়র মামদানির কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিলেন না। দুপুর ১:৩০টায় তাদের সাক্ষাৎ ঘটে এবং খুব দ্রুত মেয়র সেখানে যান এবং তার সাথে বৈঠক করেন। বৈঠক করার পরে মেয়র যে বক্তব্যটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণের ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতার কথা শুনতেই তিনি সেখানে গিয়েছিলেন। এখন অনেকেই অনুমান করতে শুরু করেছেন নিউ ইয়র্ক সিটির অ্যাফোর্ডেবল হাউজিং ব্যবসায় হয়তো ট্রাম্প প্রতিষ্ঠান সংযুক্ত হয়ে যেতে পারে। কারণ এর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অসীম আগ্রহ নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায় পুনরায় ফিরে আসার ব্যাপারে। এবং গত নভেম্বরে যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাৎ করেন মেয়র মামদানি, তখনও এই বিষয়টার উপর ইঙ্গিত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তিনি বলেছিলেন ফ্লোরিডার পাম বিচ এলাকা থেকে মার-এ-লাগো থেকে সরে তিনি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের স্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারেন, সেই সম্ভাবনারও ইঙ্গিত তিনি দিয়েছিলেন। এবং আজকে মেয়রের যে ওয়াশিংটন সফর, সেই সফরের মূল বিষয়টি ছিল, এজেন্ডাটাই ছিল যে নিউ ইয়র্ক সিটিতে অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণে প্রেসিডেন্ট ট্রাম্প কি ভূমিকা দেখাতে পারেন সেটি জানার জন্য। তবে এর বাইরে মেয়র মামদানি আর কিছু বলেনি। তবে যেটি তিনি ফিরে আসার পরে টুইট করেছেন সেটি হচ্ছে যে তিনি আজকে সকালবেলা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হাউজিং থেকে ভোর ৬:৩০টায় আজারবাইজানের একজন ছাত্রীকে আইস কর্তৃপক্ষ তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে যায় আইস কর্তৃপক্ষ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয় যে ২০১৬ সালে ছাত্রীটি যুক্তরাষ্ট্রে এসেছিল লেখাপড়া করার জন্য। এরপরে সে স্ট্যাটাসবিহীন হয়ে যায় এবং পরবর্তীতে আবার সে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন সে সিনিয়র হিসেবে সেখানে লেখাপড়া করছে। তার এই অবৈধ অবস্থানের কারণেই তাকে আইস কর্তৃপক্ষ গ্রেপ্তারের চেষ্টা করে এবং গ্রেপ্তার করে নিয়ে যায়। মেয়র মামদানি বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উল্লেখ করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প সাথে সাথে নির্দেশ দেন তাকে মুক্তি দেওয়ার জন্য এবং মেয়র মামদানি নিউ ইয়র্কে ফিরে আসার আগেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে মুক্তি দিয়েছে আইস কর্তৃপক্ষ। আরেকটি বিষয় যেটি বলা অবশ্যই এর পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্থাপনা আইসের জন্য নিষিদ্ধ যদি না তাদের কাছে কোনো জুডিশিয়াল ওয়ারেন্ট থাকে। জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া আইস কর্তৃপক্ষের কেউই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনাতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র জুডিশিয়াল ওয়ারেন্ট থাকলে তারা সেটি পারবেন। এটিও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরেক দফা জানিয়ে দেওয়া হয়েছে আজকে। আপনারা জানেন গত তুষারপাতের দিন ওয়াশিংটন স্কয়ার পার্কে, যেটি নিয়ে গতকাল আমরা বলেছিলাম, পুলিশের সাথে কয়েকজন তরুণের বরফের ঢিল ছোড়াছুড়ি ঘটে, বরফের ঢিল ছোড়ে কয়েকজন তরুণ এবং এ নিয়ে পুলিশ বিভাগের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায় এবং এই ক্ষোভের মাত্রা আরো বেড়ে যায় যখন মেয়র মামদানি পুলিশ ডিপার্টমেন্ট এদের যারা জড়িত তাদের গ্রেপ্তার করার ব্যাপারে উগ্র আগ্রহ প্রকাশ করলে তিনি সেখানে নেতিবাচক মন্তব্য করার পর পুলিশের আগ্রহ আরো বেড়ে যায় এবং তাদের গ্রেপ্তার করার এবং আজ শেষ পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ২৭ বছর বয়স্ক এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের প্রতি স্নোবল নিক্ষেপ করার কারণে এবং তাকে গ্রেপ্তার করার পর জানা যায় যে গত সপ্তাহে সাবওয়েতে অবৈধ কর্মকাণ্ড করার কারণে তাকে আরো একবার গ্রেপ্তার করা হয়েছিল। আর সেই একই ব্যক্তিকে আজ আবার পুনরায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের প্রতি বরফের ঢিল ছোড়ার কারণে। এই ব্যাপারে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আরো ৩ জনকে
পুলিশ খুঁজছে, তাদের গ্রেপ্তার করার অপেক্ষায় রয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। তবে মেয়র মামদানি এই গ্রেপ্তার সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি। যদিও তিনি ১ম দিকে এই গ্রেপ্তারের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে নিউ ইয়র্কবাসীকে তিনি অনুরোধ করেছিলেন পুলিশ সহ নিউ ইয়র্ক সিটির কর্মকর্তারা যারা এই চরম বিপদের সময় নিউ ইয়র্কবাসীর সেবা শুশ্রূষায় এগিয়ে এসেছে তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাতে। কিন্তু পুলিশ মেয়রের এই কথায় সন্তুষ্ট হতে পারেনি। তারা তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানাতে থাকে এবং এই প্রতিবাদের মুখে মেয়রের অনুমতির তোয়াক্কা না করেই একজনকে পুলিশ আজ সকালে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে অনেকগুলো গুজব একসাথে ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন ট্রাভেল এজেন্ট আজকে অভিযোগ করেছেন যে তারা একটা নতুন একটি সমস্যায় পড়েছেন এবং এই সমস্যাটির সাথে আসলেও সত্যের কোনো সম্পর্ক নেই। সমস্যাটি আমি বলি আপনাদের যে দিন কয়েক আগে আমরা এই নিউজে বলেছিলাম যে একজন কংগ্রেস সদস্য একটি বিল উত্থাপন করেছেন যে দ্বৈত নাগরিকত্ব বাতিল করার ব্যাপারে। অর্থাৎ যে বিলটিতে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তারা পৃথিবীর অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হতে পারবেন না। সেটি কিন্তু বিল আকারে উত্থাপন করা হচ্ছে। সেটি এখনো বিল পাসও হয়নি। আলোচনার জন্য কোনো কমিটিতেও যায়নি। এবং যুক্তরাষ্ট্রের যারা দ্বৈত নাগরিক আছেন তাদের ভ্রমণে কোনো রকম সমস্যা নেই। তারা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর যেকোনো দেশে যেতে পারেন। কিন্তু আমাদের কমিউনিটিতে গুজব ছড়ানো হচ্ছে যে দ্বৈত নাগরিক হিসেবে যারা দেশে যাবেন তারা আর ফিরে আসতে পারবেন না যুক্তরাষ্ট্রে। এটি সম্পূর্ণই গুজব এবং এই গুজবে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ যারা দ্বৈত নাগরিক আছেন তাদের দ্বৈত নাগরিকত্ব এখন কোনো ধরনের সমস্যার মধ্যে নেই। এটি একটি প্রস্তাব উঠেছে মাত্র। এই প্রস্তাব এখনো কোনো কমিটিতেও আলোচনা হয়নি এবং এটি পাস হওয়ার সুদূর সম্ভাবনা এখনো অনেক দূরে। এবং সেই জন্যই বলে রাখছি যে কোনো প্রকার গুজবে কান দেবেন না। আপনারা যারা যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন কিংবা স্থায়ী বাসিন্দা আছেন তাদের অন্য কোনো সমস্যা না থাকলে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বাইরে গেলে তাদের ফিরে আসাটা নিশ্চিত। যদি কোনো সমস্যা থাকে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়ার পরেই তাদের সেই সমস্যার বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো কেমন লাগলো আপনার জোহরান মামদানির এই যে আপনার আনঅ্যানাউন্স সাক্ষাৎ? আমার যেটা মনে হয় তাহের হয়তো দিন কয়েক পরে আমরা জানবো প্রেসিডেন্ট জি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার খুব বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আসতেছে নিউ ইয়র্ক সিটি অ্যাফোর্ডেবল হাউজিং এ। জি। এটাই তো এখন মনে 12,000 ইউনিট এটা হবে নাকি ওয়ান? আই মিন আই থিঙ্ক দি বিগেস্ট হিস্ট্রি যে অ্যাফোর্ডেবল হাউজিং এর যে এবং প্রোগ্রাম। এটা ট্রাম্প এই হাউজিং এর উপরে তার নাম লেখাতে চান এবং সেই জন্য কৌশলে তিনি মামদানিকে হাত করার চেষ্টা করতেন যে একটা সিটি ট্রাম্প টাওয়ার বলা হবে না, এগুলি টাওয়ার না, তো এগুলি ট্রাম্প কলোনি বলা হইতে পারে। তবে কলোনি শব্দটা আজকাল আর ব্যবহার করা হয় না, ট্রাম্প হাউজিং বলা হতে পারে। এবং সেখানে আমি মনে করি যে শওকত আলী প্রথম 10টা অ্যাপার্টমেন্টের একটা উনি হয়তো নিবেন সেখানে। ইব্রাহিম চৌধুরী খোকনও নিবেন, কারণ ওনাদের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে। এগুলো অ্যাফোর্ডেবল নাম, কিন্তু নাজমুল ভাই অ্যাফোর্ডেবল আপনি তো না, দেখেছেন কিন্তু যে তাহলে আমি একটু শেষ করি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একদম মানে জন্মসূত্রে রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যখন তিনি কোনো ব্যবসার গন্ধ পান তার কাছে সোশ্যালিজম, ক্যাপিটালিজম এগুলি কোনো ম্যাটারই করে না। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্সির আগেও যেরকম ব্যবসায়ী ছিলেন, প্রেসিডেন্সি থাকার সময় সেইভাবে ব্যবসা করছেন, প্রেসিডেন্সি চলে গেলেও সেইভাবে ব্যবসা করবেন। আমাদের অনেকটা অধ্যাপক শওকত আলীর মতন, অনেকটা, যদিও ছোট মাত্রায়। কিন্তু যেটি আমি বলার চেষ্টা করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে একটা নাম লিখে দিতে চান যে নিউ ইয়র্ক সিটির অ্যাফোর্ডেবল হাউজিংটি তারই অবদান। মামদানি উদ্যোগ নিয়েছেন ঠিকই, কিন্তু এটি তারই অবদান। সেই জন্য তিনি মামদানির সাথে এত খাতির যত্ন করতেন। তো মামদানির সাথে উনি খাতির করছেন, কিন্তু মামদানির যারা ক্রিটিক ডেমোক্রেটিক ইনার দি পার্টি, রাইট, তারা কিভাবে বিষয়টিকে দেখছে? যে আপনি আপনি কি বলতেছেন? আপনার কথা তো এখানে, আপনাকে তো পূর্ব অনুমতি দেওয়াই আছে। আপনাকে আপনাকে তো এখানে কোনো কথা বলতে, আপনি ডিপেন্ডস বলতেছেন অন আমি বলেন কোন শুনি আমরা। ব্যাপারে কথা বলবো, এটা স্ক্রুটিনি। আমার এখানে টিকে থাকার সংগ্রাম প্রত্যেক দিন। জি ডোনাল্ড ট্রাম্প গ্রেট প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি একটা উদ্যোগ নিয়েছেন যেটা এই এফোর্ডেবল। আপনার এই যে সাবেক কি নাম যেন, নামও ভুলে গেছে এখন, এরিক অ্যাডাম, আপনার সাবেক বন্ধু, মানে যখন ক্ষমতা থেকে বন্ধু যায়, সাবেক হয় না তো। ওই যে বন্ধু সাবেক হয়ে যায় ক্ষমতা থেকে যাওয়ার পরে, এখন এরিক অ্যাডাম আপনারে খুঁজে পাইবো না। এগুলো ভাই আচ্ছা। বাস্তবতা, যেটা এটা স্বীকার করেন। এখন না, এই এটা আমি মানলাম না।
এরিক অ্যাডাম এখনো তাহেরের খোঁজ খবর নেন। আচ্ছা কিন্তু তার খোঁজ খবর And নেওয়ার ব্লাজিও এখনো আবুর খুঁজে বেড়ায়, আচ্ছা এখন anyway, মেয়র এখন ব্লাজিও আবু আবু করে বেড়ায়। আপনি দেখেন এরিক এডাম আপনাদের জনপ্রিয় প্রেসিডেন্ট, আপনারা যে প্রেসিডেন্ট নিয়ে গর্ব করেন, এখানে আপনারা সোজা হয়ে বসেন, দাঁড়ায় বলেন, কথা বলে মানে আনন্দ পান যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ওনার সময় এরিক এডাম দেখাই করতে পারেন নাই। এখন নিউ ইয়র্ক সিটির উন্নতির জন্য বিসাইডস দ্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, এই রাজনৈতিক কোন দলের আমি না, এইটা বাইরে একজন প্রেসিডেন্ট এখানে অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য আগায় আসছে, তাকে কি ধন্যবাদ দিবেন না? এটা আপনারা খুঁজাখুঁজি মানে শুরু করছেন। এখন এই ব্যাপারে আপনি বাংলাদেশের এই অর্থমন্ত্রীর মতো বললে এই নিয়ে আমার কোনো মন্তব্য নাই ভাই, এগুলো নিয়ে মন্তব্য কে করবে? বাংলাদেশের অর্থমন্ত্রীকে আজকে ডক্টর শওকত সাহেব জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তখন উনি বলে আমার কোনো মন্তব্য নাই। তখন উনার মন্তব্য নাই, কার মন্তব্য আছে? এখন জহরান মমদানির সাথে বসাইয়া একটা প্রেসিডেন্ট আজকে নিউ ইয়র্কের উন্নতির জন্য কথা বলতেছে, একজন আইসের হাতে গ্রেফতার একজন শিক্ষার্থীকে রিলিজ করে দিচ্ছে, এই ধরনের একটা জিনিসকে প্রেজ করেন। That is very encouraging. আমরা প্রেস করতে It's encouraging. আরেকটা প্রেস কিন্তু জোহরান মামদানিকেও করতে হবে। এই কাজে শুনে ছোট বড় সবাই মানে No, that is correct. কারণ জোহরান মামদানি তো তার সামনাসামনি সবসময় চ্যালেঞ্জ দেয়। এবং একটা শোনেন, একটা আমি এক সেকেন্ড বলছি, এখানে আমরা ইন দি হিস্ট্রি যেটা লক্ষ্য করছি ডোনাল্ড ট্রাম্পের, যার সাথে তার একটু শত্রুতা হয় বিভিন্ন ভাবে, বিশেষ করে ইলেকশন কেন্দ্র করে, সে ডেমোক্রাট রিপাবলিকান হোক ডেমোক্রাট হোক, আমরা দেখছি যে তার কথাটা সে গুরুত্ব দেয়। হ্যাঁ, যেমন এরিক অ্যাডাম ছিল তার বন্ধু মানুষ, তার সাথে ইব্রাহিম চৌধুরী খোকন ইজ রাইট, সে তেমন দেখা করার প্রয়োজন মনে করিনি, কারণ সে এমনি সাপোর্ট করেই যাবে। মামদানির সাথে তার যে সম্পর্ক ফ্রম দি বিগিনিং, এটা আমরা লক্ষ্য করছি। এবং তারপরে যেভাবে সে সাক্ষাৎ করছে, যেমন আজকে ধরেন হঠাৎ করে চলে গেছে এবং সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসে তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে, এবং তার ফিরে আসার আগেই এই যে উজবেকিস্তানের সম্ভবত মেয়েটা স্টুডেন্ট, হ্যাঁ আজারবাইজান, তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া আছে। দ্যাটস এ ভেরি গুড থিং টু ডু। একটা স্টুডেন্ট সাফার করুক, আমরা তো চাই না, স্পেশালি কলম্বিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট। অন দ্য আদার হ্যান্ড, নাম যাই লিখুক না কেন, আমি ইকোনমিস্ট হিসেবে মনে করি নাম যাই হোক, যদি বেশ কিছু বড়তে, প্রত্যেকটা বড়তে যদি হাউজিং হয় এবং মানুষ এটাকে সাশ্রয় হিসেবে সেখানে লিভিং করতে পারে, নাম দিয়ে কি হবে? আজকে নাম দেবেন, কালকে তুলে দেওয়া হবে। উনি তো আপনার পেন স্টেশন নামে বলেছে যে এটা আমি টাকা দেবো, ঠিক আছে, ফেডারেল গভর্নমেন্ট টাকা দেবে, নামটা আমার দিতে হবে। কেনেডি সেন্টারে করেছে, ট্রাম্প চায়নি, এটা ট্রাম্প চায়নি, এটা হকুল প্রস্তাব করছে, হকুল প্রস্তাব করেছেন, কিন্তু ওটা বোধহয় হয়নি। আমার মনে হয় ওটা শেষ পর্যন্ত ওইটা এখনো হয়নি, কিংবা হবে না এটাও বলা যাচ্ছে না। এটা বলা যাচ্ছে না। এখানে একটা অধ্যাপক একটা কথা বলি, হকুলের চাইতে ট্রাম্পের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে অনেকটা পথ এগিয়ে গেছেন কিন্তু মামদানি এখানটা কৌশল অবলম্বন করেছেন। মামদানির এক নম্বর এজেন্ডা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং, এবং এই অ্যাফোর্ডেবল হাউজিং এ তার ক্যাপিটাল দরকার, সোশ্যালিস্ট এখানে হলে চলবে না। অর্থাৎ হি ইজ ব্লেন্ডিং ক্যাপিটালিজম উইথ সোশ্যালিজম। এবং কালকে একটা জিনিস আপনি খেয়াল করেছেন, স্টেট অফ দ্য ইউনিয়নের প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছে, হি ইজ এ নাইস গাই বাট ব্যাড পলিসি। এখন মামদানির পলিসিটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছেন কিন্তু ট্রাম্প। সেই পলিসিটা কি? যে অ্যাফোর্ডেবল হাউজিং, তুমি অ্যাফোর্ডেবল হাউজিং করবে, আমি ক্যাপিটাল দিব, ডু ইট। এখন মামদানি চাচ্ছেন কি, যে এই বিনিময়ে আরো কিছু তার থেকে লিভারেজ নেওয়া যায় কিনা। যেমন আজকে একটা নিয়ে ফেলেছেন যে আইস কর্তৃপক্ষ গ্রেপ্তার, মামদানি নিউ ইয়র্কে ফিরে আসার আগেই কিন্তু আইস তাকে মুক্তি দিয়ে দিয়েছে। তার কারণটা কি? প্রেসিডেন্টের সরাসরি নির্দেশ, উইদিন ফিউ আওয়ার্স। এখন এইটা কিন্তু মামদানিকে আপনাকে ক্রেডিট দিতেই হবে। মামদানি আমেরিকার প্রেসিডেন্টের সাথে আমেরিকার নিউ ইয়র্ক সিটির ইতিহাসে কোনো মেয়র এতটা ক্লোজ, এতটা রাইট, দুইটা ফ্রি, অলমোস্ট ফ্রি অ্যাক্সেস, আদর্শের বিপরীত। এবং মামদানি এবং ট্রাম্প দুইজনেই স্বীকার করেছেন যে দুইজনের মধ্যে প্রায় টেক্সট মেসেজ বিনিময় হয়, কথাবার্তা হয়। তার কারণটা কি? ট্রাম্প নিউ ইয়র্কটাকে তার ইনভেস্টমেন্টের বড় জায়গা হিসেবে দেখছেন, এবং হুইচ ইজ ট্রু।
ওকে, সো আপনারা বলতে চাচ্ছেন যে মামদানি সাহেবের এই শাসন আমলে নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি অ্যাক্সেস হবে এবার ট্রাম্পের, এটাই তো বলতে চাচ্ছেন বোধহয়। অবশ্যই। না সেটা কারণ হলো ওই যে তাই ভাই আপনার আমরা এটা বলতে চাচ্ছি না, না না বলতে এটা চাচ্ছি যে না না জি, ইব্রাহিম চৌধুরী বলতে এটা চাচ্ছি যে হলো কোনো অসুবিধা নাই। গুড জব, এবং এটা মিলে আসলে সবাই প্রশংসা করি। এটা খুচাখুচি করে আরেকটা মানে বলতে যাচ্ছি বলে এই টোটাল স্পিরিটটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আবু তাহের সাহেব। আপনাদের এটা নিউ ইয়র্ক আপনাদের বাসীর জন্য ঠিক হবে না। কথাবার্তা, এটা নিউ যে ইয়র্ক বাসীর জন্য ফেসবুকের ঠিক হবে না। কথাবার্তা আমরা বুঝি। We আচ্ছা should praise এখানে him. We should ইব্রাহিম praise চৌধুরী him. আমার জি। কথা হচ্ছে যে কথা বললাম প্রত্যেকটা বড়তে কথা হচ্ছে যে রিয়েল এস্টেট নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেটটা মানে সব থেকে যদি যুক্তরাষ্ট্রের কেউ জানে সেটা হচ্ছে স্বীকার করতে হবে ডোনাল্ড ট্রাম্প। এখন Okay, আমরা ডোনাল্ড এই ট্রাম্প আলোচনা যদি একটু পরে আসি, হ্যাঁ হ্যাঁ এটা সে details আলোচনা এখানে করবো, একটু বসবাস পরে করি না। করবে এখানেই থাকবে, এখানে যদি একটা হাউজিং মার্কেটে তার একটা অবদান থাকে উই মাস্ট অ্যাপ্রিসিয়েটেড থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আলোচনা করি, যেটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো বাফেলোতে, যে বাফেলো সিটিতে একজন প্রায় অন্ধ একজন রোহিঙ্গা মুসলিম, তার লাশ উদ্ধার করা হয়েছে এবং তার নাম হচ্ছে আপনার নুরুল আমিন শাহ। এবং এটা নিয়ে আইসের যে অ্যাক্টিভিটিস এবং আইসকে অ্যাকিউজ করা হচ্ছে যে তাকে ধরে নিয়ে তারপর ছেড়ে দেওয়ার প্রসঙ্গ, এবং এটি সম্পর্কে বিভিন্ন CNN সহ সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াতেও এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বাট পুরো ঘটনাটি আমাদের মোহাম্মদ আরিফ হোসেন উনি সেখানে তার বাড়িতেও গিয়েছিলেন, দেখেছেন, তিনি পুরো বিষয়টি জানেন। কারেকশন আছে, এটা জি? আইস না, সিবিপি, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। কাস্টম এন্ড বর্ডার জি। কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। সো আরিফের কাছে আমরা যাচ্ছি। আরিফ, আপনি কি একটু বলতে পারেন যে এক্স্যাক্টলি কি ঘটেছে, সেখানের প্রতিক্রিয়া কি? আপনি বাড়িতে গিয়েছিলেন, তারা কি বলেছেন? জি, টেন টেলিভিশন এবং টেলিভিশন বিয়ার জার্সি তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমি মূলত গতকাল রাতে শাহ আলমের বাসায় গিয়েছিলাম। তো শাহ আলমের পরিবার আসলে মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না এখনো। আমরা যতটুকু জেনেছি শাহ আলমের সাথে লাস্ট শাহ আলমের সাথে কথা হয়েছে পরিবারের কাস্টডি থাকা অবস্থায়, থাকা, এটা সম্ভবত 15 ফেব্রুয়ারিতে কথা হয়েছে। আচ্ছা, আমরা একটু ব্যাকগ্রাউন্ড জানি, আমাদের অনেকে যে শাহ আলম সাহেব যে উনি তো রোহিঙ্গা মানুষ, রাইট? উনি কি বাংলাদেশে থাকতেন ফ্যামিলি সহ? জি, উনি মূলত 2024-এ ইউএসএ তে আসেন রিফিউজি হিসাবে। তো ওনার এইখানে 2 ছেলে এবং ওনার স্ত্রী আছেন, বাফেলোতে থাকেন, ব্রডওয়ে সংলগ্ন এলাকায়। তো ওনার হচ্ছে about 56, রাইট? জি, ওনার বয়স 56। উনি রোহিঙ্গা। উনি মূলত হলো যে মালয়েশিয়া হয়ে রিফিউজি হিসাবে এখানে আসেন, বাফেলোতে আসেন। তো 2025 ফেব্রুয়ারিতে ওনার সাথে আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো যে উনি ভুলক্রমে ওনার বাড়ি থেকে 6 বাড়ির দূরত্বে একই স্ট্রিটে উনি ভুলক্রমে, তো চোখে কম দেখেন, রাইট? একেবারেই ওনার পরিবারের দাবি হলো যে উনি লাইক 10-20% চোখে দেখেন মাত্র। তো এটা হচ্ছে ওনার পরিবারের দাবি। কারণ আমি সমস্ত কাগজ দেখছি ব্লাইন্ড, অলমোস্ট ব্লাইন্ড ম্যান। হ্যাঁ, তো শুধু ব্লাইন্ডের সমস্যা না, ওনার কিছু মানসিক সমস্যা আছে, এটা পরিবার বলছে। তো এটা হচ্ছে ওনার ওয়াইফ বলছে, ওনার ছেলে বলছে এটার ওনার কিছু মানসিক সমস্যা আছে। উনি ভুলক্রমে ঢুকে পড়ার পরে যেটা হলো টেসপ্রাসিং এর জন্য হচ্ছে যে ওনাকে পুলিশ কল করে ওই বাড়ির মালিক একটা। তো পুলিশ কল করে, পুলিশ যখন আসে, আজকে জাস্ট রিসেন্ট একটা ভিডিও পুলিশ ক্যাম্প যেটা প্রকাশ করেছে, ওইখানে যেটা আমরা দেখছি সেটা হলো যে উনি লাঠি দিয়ে পুলিশকে দূর থেকে 2টা লাঠি দিয়ে এইভাবে মারাচ্ছে। পুলিশ ওনাকে নিবৃত্ত করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর ওনাকে জিজ্ঞাসা করলো তুমি কি স্প্যানিশ? সে 2টা শব্দ উল্লেখ করছে, সেই শুধু উল্লেখ করছে ওকে, আই লাভ ইউ। এর চেয়ে বেশি আই লাভ ইউ, পুলিশকে বলতেছে আই লাভ ইউ। এই 2টা শব্দ উনি শুধু ওকে, আই লাভ ইউ ছাড়া উনি আর কোন শব্দ মানে বলতে পারেন না।
আমার পাশ থেকে পুলিশ যেটা বলছে, পুলিশের বক্তব্য হলো উনি ড্রাঙ্ক ছিলেন। এটা হলো পুলিশের বক্তব্য। এটা নিউজ 7-এ আমরা লাস্ট ওনার একটা পুলিশ ভিডিও প্রকাশ করছে, এখন তো মনে হয় 2 থেকে 3 ঘন্টা আগের একটা ভিডিও আছে। এটা হলো 2025 এর ফেব্রুয়ারি, যার প্রেক্ষিতে উনাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তার করার পর উনি প্রায় দীর্ঘ 1 বছর উনি জেলে আছেন। তো উনার জন্য মূলত ফেব্রুয়ারির 19 উনার সকালে পরিবার বাতাবিয়াতে উনার যে বেল পরিশোধ করে আইনজীবী সহ ফেব্রুয়ারি 19-এ সকাল 11টার উনার মুক্তি দেওয়ার কথা ছিল, মুক্তি হওয়ার কথা ছিল। তো 11টা থেকে পরিবার প্রায় সন্ধ্যা পর্যন্ত পরিবার অ্যাটর্নি ওনাদের সময় যদি পরে অ্যাটর্নি 2 ঘন্টার মতো ওনাদের সাথে ছিলেন। পরিবার প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করছেন। রমজানের পরিবারের বক্তব্য তারা অপেক্ষা করতে জেলের সামনে, জি বাতাবিয়া এখানে কাস্টডির সামনে ছিলেন। উনার ওই সময় বন্ড পে করা হল, বন্ড অলরেডি পে করা হয়েছে এবং মুক্তি উনাকে ওইখান থেকে পরিবার নিয়ে যাবে, এই জন্য ওরা ওইখানে উপস্থিত ছিলেন। তো ওরা ওইখানে ইফতার করেছে। সর্বশেষ মানে জেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, ওরা যে আপডেট, যেটা অ্যাটর্নি যে আপডেট ওনাদেরকে দিল, এটা হলো যে 11:35-এ 19 ফেব্রুয়ারিতে 19 তারিখে 11:35-এ ওনাকে ওরা ওয়েবসাইটে দেখতেছে ওনাকে হলো যে রিলিজ করা হয়েছে, বাট রিলিজ করে পরিবারের কাছে দেওয়া হয়নি। রিলিজ করে পরে এটা ছিল ক্রিমিনাল, যে ওদের যে ক্রিমিনাল লয়ার, ওনার 2টা লয়ার ছিল, একটা যে ইমিগ্রেশন লয়ার, যাই হোক হ্যাঁ, এটা বাট ওকে রিলিজ করছিল না, করে নাই না। ওরা ওদের ক্রিমিনাল লয়ার বলছে ওনাকে 11:35-এ রিলিজ করা হয়েছে, কিন্তু রিলিজ করা হলেও ওনাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় না, ওনাদের হাতে দেওয়া হয় না, ওনারা দেখেন না। তো আবার ইমিগ্রেশন লয়ার যেটা ওনাদেরকে বলছেন, ইমিগ্রেশন লয়ার বলছেন সিবিবি, যেটা হলো নাজরুল্লাহ যেটা বললেন, কাস্টম এন্ড বর্ডার প্রোটেকশন ওনাকে ওইখান থেকে পিক করছে। এখন তখন আবার ওরা অফিসিয়ালি ওরা ডিক্লেয়ার করে না ওরা যে এখানে পিক করছে, এটা হলো ইমিগ্রেশন লয়ার ওনাদেরকে বলছে, পরিবারকে বলছে। সেই অনুযায়ী ওনারা খোঁজ খবর করলো, খোঁজ খবর করে ওরা পুলিশে মিসিং রিপোর্ট করছে। মিসিং রিপোর্ট করার পরে ওনারা জানতে পারেন 820-তে 19 ফেব্রুয়ারি 820-তে তারা হলো টিম হাটন 2207 নাগরি স্টেট, এটা হলো যে ব্ল্যাক রক এরিয়াতে ওনার সর্বশেষ উপস্থিত ছিল এখানে, এটা টিম হাটন। সো ওইখানে ওনার সর্বশেষ উপস্থিত ছিল। পরবর্তীতে 24 ফেব্রুয়ারি সকাল 8টা বাজে ওনাদেরকে ফোন করা হয় হসপিটাল থেকে, ইসিএমসি থেকে। উনি এখন ইসিএমসি-তে আছেন। উনি মানে জীবন, ওনারা তখনো পর্যন্ত ওনার অবস্থা জানেন না। পরে সর্বশেষ আপনার হলো যে 24 রাতে ওনাকে জানানো হলো যে উনি মারা গিয়েছেন। এটা হলো যে 24 পরে আজকে ওনার জানাজা হলো, আজকে বাদ জোহর মসজিদ জাকারিয়াতে ওনার জানাজা হলো, জানাজা হওয়ার ওনার কবরস্থ করা হয়েছে। এর মাঝে যেটা পরিবারের দাবি, ওনাদের পরিবারের দাবি হচ্ছে যে ওনার জন্য বন্ড পে করা হয়েছে, এটা ওনাকে ওদের হাতে বুঝিয়ে দেওয়া হয়নি, ওরা পায় নাই। উনি যেহেতু অন্ধ এবং উনি ঠিকানা বলতে পারেন না, উনি মানসিকভাবে সুস্থ না, ওনাকে পরিবারের অজান্তে, এবং উনি যেখানে ছিল এটা ওনার জন্য, যেখানে ওনাকে ড্রপ করা হচ্ছে এই জায়গা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, এটা চিনেন না। এই জন্য ওরা যেটা বলছে, আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই, আমরা আমরা আসল ঘটনা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো ইব্রাহিম সিরিকুন, আপনি বুঝতে পারছেন যে উনি আসলে অন্ধ, প্রায় অন্ধ লোক, যারা সামারি করে প্রায় অন্ধ, এবং উনি বলে আরেকজনের বাড়িতে চলে গেছিল। ও পুলিশ কল করার পরে পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে ওনার এই ট্রেসপাসিং এর জেল হয়েছে প্রায় 1 বছর। এরপরে ইমিগ্রেশন, ওনার বোধহয় ইমিগ্রেশন হয় নাই, ইমিগ্রেশন ওনার ওয়ার্ক পারমিট ছিল, এবং 24 মার্চ ওনারও হিয়ারিং
ডেট ছিল। রাইট, সো 24শে মার্চ ছিল হিয়ারিং। এর আগে ওনার এই যে ইমিগ্রেশনের জন্য ওনাকে ছাড়িয়ে আনা, তারপরে আপনার ওনার মুক্তির ব্যাপার যেটা হয়েছিল। সো যেদিন ইমিগ্রেশনে বলা হয়েছে যে বন্ড দিতে হবে, বন্ডের পয়সা নিচ্ছে তারা, সব নেওয়ার পরে উনি বের হয়ে আসে না। পরে জানানো হলো যে কাস্টম ডিপার্টমেন্ট তাকে ধরে তাকে নিয়ে গেছে ভিতর থেকে, এদিকে বেরিয়ে হয় না এসে। অ্যান্ড দেন আফটার ফিউ ডেজ কোনো খবর নাই। তারপরে কাস্টম ডিপার্টমেন্ট নাকি ড্রপ করছে একটা কফি শপের সামনে, এবং এখানে তার লাশ পাওয়া গেছে। দিস ইজ দি মেইন কন্ট্রোভার্সি, এটা নিয়ে যে কাস্টম ডিপার্টমেন্ট কোথায় ছেড়ে গেল আর উনি মারা গেল কেন। এবং এটা বলা হচ্ছে যে ব্রুটাল কোল্ডের মধ্যে, যেটা অনেক মিডিয়াতে আসছে, যে শীতের কারণে এইভাবে ছেড়ে দেওয়ার কারণে উনি যেহেতু এত সুস্থ লোক ছিলেন না, উনি যেতে বুঝতে পারেন, চুকো অন্ধ, যেতে পারেন এই কোথাও, ওইখানেই মারা গেছে। সো এইটাই হলো সবচেয়ে বড় কন্ট্রোভার্সির কারণ আমার মনে হয়, এইটাই না আরিফ? জি জি, এখানে আমি একটু কারেকশন করি, সম্ভবত আমার একটা জিনিস ভুল হয়েছে। উনাকে ইরি কাউন্টি হোল্ডিং সেন্টার বাফেলো ডাউনটাউন থেকে উনাকে রিলিজ করার কথা ছিল। সে অনুযায়ী পরিবার, এটা হলো 19শে ফেব্রুয়ারি, সে অনুযায়ী পরিবার ওইখানেই ছিলেন, সারাদিন ছিল ওইখানে। এবং উনি পরিবারকে এটাও বলেছেন যে আমি আজকে বাসায় আসবো, এর আগে যখন ওনার সাথে কথোপকথন, আমি রান্না একটু তরকারি দিয়ে খাবার খেতে চাই। ওনার পরিবার যেটা ওনাকে ওনার পরিবার যেটা বলছে যে উনি সর্বশেষ খাবার খেতে চাইছেন। উনার আবার এক বড় ছেলে থাকেন মালয়েশিয়ায়। তো আমরা তার কথা শুনেছি, তারা যেটা বললো, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক এবং হলো তার চোখে কম দেখা, এই বিষয়গুলোতে উনি সমস্যা ছিল। বুঝতে পেরেছি। জি জি, আমরা জিনিসটা আমাদের কাছে পরিষ্কার। এখানে দুইজন লয়ার ইনভলভ এবং ফ্যামিলি ভিকটিম। এই ভদ্রলোক যেখান থেকে আসুক, এই বিপন্ন পরিবারের যে আজকে আর্তনাদ, তার সাথে আমরা একাত্ম। আরেকটা মনে করি যে এখানে প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট, এই যে আমাদের ভাই বললেন, এবং সেখানে রিলিজ পর্যন্ত দুইজন লয়ার ইনভলভ। দে হ্যাভ টু ফাইন্ড আউট যে কোন জায়গায় গ্যাপ হয়েছে, এবং আমরা নাগরিক হিসাবে আমাদের এই ভিকটিম মানুষটার পাশে দাঁড়াবো, ওই পরিবারের পাশে দাঁড়াবো, রিগার্ডলেস অফ হোয়াট সে কোন জায়গা থেকে আসছে। আজকে এই পুলিশের কথা, সে মাতালা ছিল, কে আসিল, এগুলো আমরা বুঝি না। একজন মানুষকে যদি পুলিশ হেফাজত থেকে, জিম্মাদার থেকে অ্যাটর্নির মাধ্যমে বন্ড দিয়ে ছাড়া হয়, তার একটা প্রসেস আছে। এই ডিউ প্রসেস কত লঙ্ঘন হলো কিনা, এটা এই তদন্ত এই পরিবার দাবি করতে পারে, এবং এই পরিবারের দাবির সাথে আমরা একাত্ম। এবং লোকাল ডিএ দে শুড ইনভেস্টিগেট ইট। আমরা নাগরিক হিসেবে এই দাবি জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরিফ। একটা বিষয় আছে, হিউম্যান রাইটস লয়ার, এই দুই লয়ারের ভিতরে একজন মাস্ট বি এ হিউম্যান রাইট লয়ার। হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছে, এটা সব থেকে সিরিয়াস একটা অফেন্সিভ এগেইনস্ট দিস পিপল। জি, তো যারা এই ফ্যামিলির সাথে সংশ্লিষ্ট, তারা এটা হিউম্যান রাইটস লয়ারদের সাথে আলাপ করা উচিত বলে আমি মনে করি। জি, এটা নিয়ে হলো বাংলাদেশি কমিউনিটির অন্যতম লয়ার, দুজন ইঞ্জিনিয়ার লয়ার, উনি অ্যাটর্নি থানন রিজভী এবং ফজলুল করিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। ওনারা দুজন এই বিষয়টা দেখভাল করছেন, ওনারা যোগাযোগ করছেন। আমরাও চেষ্টা করছি, যেভাবে আজকে একটা প্রটেস্ট ছিল, যদিও এটা রোহিঙ্গা কমিউনিটির ইনভলভ ছিল, এটা সরাসরি বাংলাদেশি কমিউনিটি ছিল। তো প্রটেস্ট থেকে আসলে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন সহ বিভিন্ন বিষয় অভিযোগ করা হয়েছে, এবং সুস্থতা আমরা তো দাবি করছি। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ফলো আপ করবো কি হয় এরপরে। থ্যাংক ইউ আরিফ, সময় দেওয়ার জন্য। আরিফ যুক্ত হয়েছিলেন বাফেলো থেকে আমাদের সাথে। ডক্টর শওকত আলী, আপনার কাছে যাই। সো কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। ট্রাম্পের একদিকে আছে যে ট্রাম্প বড় বড় কথা বলেছেন, বাজার বলছেন ইনফ্লেশন নাই, আবার বাজারে গিয়ে আপনি আজকে তো আপনি সন্ধ্যার সময় বাজারে ছিলেন জ্যাকসন এইটে, আপনার তো মনে হয় বয়ে পালিয়েছেন বাজারের দামের যে অবস্থা, রাইট? একমাত্র ডিম বলা হচ্ছে। ডিম দিয়ে কি আপনি সারা জীবন বাঁচতে পারবেন শুধু ডিম খেয়ে? ডিমের সাথে তো আরও অনেক কিছু দরকার হয়, মাছ লাগে, মরিচ লাগে, মশলা লাগে, মাংস লাগে। ডিমের দাম অনেক কমেছে, ট্রাম্প ইজ রাইট। ডিমের দাম এমনকি রাস্তার পাশে ডিম পাওয়া যাচ্ছে, আলু পাওয়া যাচ্ছে। শোনেন, আমি একটা কথা বলি ইন জেনারেল। হ্যাঁ, আপনার নিউ ইয়র্ক স্টেট গভর্নর হুকুম, উনি ট্রাম্পের কাছে আফটার দি সুপ্রিম কোর্ট ডিসিশন, উনি অলমোস্ট $15 বিলিয়ন দাবি করেছে। উনি বলেছেন এই রেভিনিউটা, এই ট্যাক্স রেভিনিউটা আমরা লস করেছি
তুমি আমাদেরকে এই টাকা দিতে হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বিভিন্ন স্টেট অলরেডি দাবি করে বসে আছে যে আমরা এই টাকা, আপনি কত টাকা হবে তাহলে? আপনার যুক্তরাষ্ট্র এ পর্যন্ত $389 বিলিয়ন আপনার লস করেছে বা ট্যাক্স হিসেবে এটা ফেডারেল গভর্নমেন্টকে দিয়েছে। এরা চাচ্ছে যে এই টাকাটা ফেরত দিতে হবে। বাই দ্য ওয়ে, হোল ফুড, কস্কো, হোম ডিপো, লোজ, এরা সবাই কিন্তু লুজার হয়েছে বিকজ অফ হিজ ট্যারিফ পলিসি, ইন্টারন্যাশনাল ট্যারিফ পলিসি। এবং তারা কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসেবে অলরেডি লসও করছে যে আমাদের এই টাকাটা ফিরিয়ে দিতে হবে, কারণ ইট ইজ ইললিগালি কালেকশন অফ ট্যাক্স রেভিনিউ। এটা নট স্যাংশন অর অ্যাপ্রুভড বাই দি আপনার কংগ্রেস, সিনেট আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তার মানে বোঝেন মাত্র 1.5-2 বছরের ভিতরে কি পরিমাণ অ্যামাউন্ট। বাই দ্য ওয়ে, আপনার এই অ্যামাউন্ট কিন্তু আগামী বছর আরো বাড়বে, কারণ যখন ফুল এটা ইম্পোজ করা হয় ইট ওয়াজ অনলি $89 বিলিয়ন, এখন এটা দাঁড়িয়েছে $389 বিলিয়ন। তাহলে আগামী বছর আমার মনে হচ্ছে $500 ট্রিলিয়ন এটা হতে পারে, অর্থাৎ জিনিসপত্রের দাম আরো বাড়বে। প্রথম বছর এটা হওয়ার কারণ হলো এক্সপোর্ট ইম্পোর্টের নিয়ম অনুসারে এটাকে আমরা বলি পাইপলাইন অর্ডার দেওয়া হয়েছে, সেটা আস্তে আস্তে যতদূর দেরি হয়েছে বাই দি ওয়ে তখন পড়েছে, ফলে মানুষ তেমন কিছু বুঝতে পারেনি। কিন্তু তারা মার্কেটে গেলে এখনই বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস। ধরেন আমাদের যে স্টোর আছে প্রিমিয়ার, এখানে আমি প্রায় যাই, আপনার বাজারেও যাই, মান্নান গ্রোসারি আছে, এসব জায়গায় যেই দেখবেন যা 2 বছর আগে যা কিনেছেন সাধারণ, এমনকি ফলমূল, যেমন মনে করেন পেয়ারা, আপনি আগে কিনেছেন বড় জোর $2.5, $3 করে পাউন্ড, আজকে আমি দেখেছি যেটা $5 করে পাউন্ড হয়েছে। আল্লাহ জানে কোথা থেকে আসছে ভাই, আমি বুঝি না, এটা ইম্পোর্ট এক্সপোর্ট, কিন্তু দাম এটাকে বলে সিম্প্যাথেটিক প্রাইস। যখন ইম্পোর্টেড ফ্রুটস এর দাম বেড়ে যায়, তখন যদি আপনার ডোমেস্টিক্যালি প্রডিউসড হয় কোনো ফ্রুট, এটা দাম বাড়ে। এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি সিম্প্যাথেটিক প্রাইস। সো এই একটা বিরাট বিপদে আছে, এবং ট্রাম্প এটা ভালো করেই জানে যে তাকে অলমোস্ট $400 বিলিয়ন অ্যাজ অফ নাও, $400 বিলিয়ন প্রত্যেকটা স্টেটকে দিতে হবে। আপনার নিউ ইয়র্ক পাবে প্রায় অ্যারাউন্ড $15 বিলিয়ন অ্যাজ অফ নাও। এখন দেখা যাক যে সে বদল কি করে। এখন উনি তো এসব করার পরে 15% লেভি বসিয়ে, হুইচ ইজ নাথিং বাট এ ট্যাক্স। সো এই জিনিসগুলো নিয়ে কংগ্রেস, সিনেটের এখানে একটা কথা আছে, এটা ইব্রাহিম চৌধুরী খুশি হওয়ার কথা। আমি ডেমোক্র্যাট লিডারশিপে এত বড় ফেইলার আমি কখনো দেখিনি এদেশে, আমি বহুদিন সিন্স প্রেসিডেন্ট রিগান, যে তাদের ব্যর্থতা, যে একটা লোক এতভাবে কিভাবে আমেরিকান ইকোনমিকে ধ্বংস। আপনি এডুকেশনের দিকে যাচ্ছেন, স্টেট ডিপার্টমেন্টের অন্যান্য যে চাকরি বহাল হয়েছে, ফেরত দিয়েছে, এই সমস্ত। আপনি এ ব্যাপারে ডেমোক্র্যাটদের লিডারশিপ, আপনি আমাকে একজন লোকের কথা বলেন, একমাত্র আপনার এই যে আমাদের নিউ ইয়র্কে প্রায় আছে আমাদের নাম কি, স্যান্ডার্স। এই স্যান্ডার্স ছাড়া কেউ, স্যান্ডার্স এখন বাদ দিয়েছে, এককভাবে বলে না। ওয়াই উই নিড দি সিনেট অ্যাকচুয়ালি। আপনার কংগ্রেস সিনেটের কোনো লিডারশিপ নেই। দেখেন ইসরায়েলি যে যুদ্ধের বিষয়টা হচ্ছে এখন, ইতিহাসের এর থেকে বড়। এটা নিয়ম হলো, যেটা কংগ্রেস বা সিনেটে এটা আলাপ হওয়া উচিত ছিল, যে কেন যুক্তরাষ্ট্রকে এত বড় একটা ভয়াবহ, এর পরিণাম কি হবে আমরা কেউ জানি না, কিন্তু একটা রেসপন্সিবল, তাদের কিন্তু ডিফেন্স হিয়ারিং কমিটি আছে, ডেমোক্রেট আছে, রিপাবলিকান, কেউ কিন্তু কোনো কথা বলছে না। সুতরাং শুধু এককভাবে রিপাবলিকান লিডারশিপকে দোষ না দিয়ে, তার থেকে বেশি দোষ আমি দিই ডেমোক্রেটিক লিডারশিপ। এভরি ইভেন্ট আপনি দেখেন যে দে ফেল টু ডু সো, দেয়ারপর মানুষগুলো সাফার করছে। আমি জানি না এর ভিতরে কি আছে। দেখেন আমি একটা কথা বলি, 2.5% এখন ইনফ্লেশন। আপনি কল্পনা করতে পারেন যখন রেট অফ ইন্টারেস্ট বেড়েছে দীর্ঘদিন, এখন কমেছে কেন? আমাদের নজরুল হাসান সাহেব বলছে যে এটা কমেছে কারণ কি জানেন? মার্কেটের ডিমান্ড নাই। আনস্টেবল ইকোনমি যখন হয় তখন মানুষ দিশেহারা হয়ে যায় ভাই, তারা এই গাড়ি কিনা, বাড়ি কেনা থেকে বিরত থাকে, ফলে এইটার একটা ইফেক্ট হয়েছে। ইনফ্লেশন আপনি আগামী মাসে দেখবেন 3% আবার চলে যাবে।
1.5% হওয়ার মূল কারণটা হলো নভেম্বর ডিসেম্বর মাসে গভর্নমেন্ট শাটডাউন ছিল সিন্স অক্টোবর। ফলে ওই সময় কোনো ডাটা কালেকশন করার কোনো সো সো লোক আপনি বলছেন যে ইনফ্লেশন আগামী মাসে আবার বাড়বে? আবার বাড়বে, ইনফ্লেশন বেড়ে যাবে। ওকে, সো কারণ ইনফ্লেশন হলো বাড়া মানে জিনিসের দাম আরো না বাড়বে। না, আরে সিম্পল বিষয় ভাই, সেটা হচ্ছে যখন কোয়ান্টিটি অফ গুডস আপনি মানে আপনার যেটা আমরা কিনি খাই এই জিনিসগুলো সাপ্লাই চেনে যখন এফেক্ট হয়, সাপ্লাই না থাকে, অথচ ডিমান্ডটা ঠিকই আছে, মানুষ কিনতে চাচ্ছে, তাতে কিছু পয়সাও আছে, ফলে হয় কি তখন জিনিসপত্রের দাম অটোমেটিক বাড়বে। এটা সিম্পল ইনফ্লেশনের ডেফিনেশন। অন দি আদার হ্যান্ড গভর্নমেন্ট তার নিজস্ব পার্সেস আছে। মিলিটারি বিল্ড আপের কথা আমি কিছু বলেছি, কিন্তু দেখেন এখন মিলিটারি বিল্ড আপ এখন হতে অন্যদিকে গেলে যাচ্ছি না কিন্তু আপনারা, অন্য জিনিস না না, বাংলাদেশ নিয়ে মিলিটারি আলোচনা যাওয়ার করি। জি। দরকার হচ্ছে, ইকোনমিক্সটা হচ্ছে এই যে গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু কেনে যখন কোনো জায়গায় যুদ্ধ বাঁধে বা আয়োজন হয়, খাদ্য খাবার ওষুধ সাপ্লাই, হিউজ অ্যামাউন্ট গভর্নমেন্টকে সাপ্লাই দিতে হয়, কিনতে হয়, তাদেরকে পৌঁছে দিতে হয় সেখানে সমস্ত বিল্ড আপ। এখন মার্কেট থেকে যখন গভর্নমেন্ট এই জিনিসগুলো কিনে নেয় বেশি করে, তখন কিন্তু আপনার আমার ভাগ্যে আমাদের শেয়ার যেটা ছিল জিনিসপত্রের, সেটা কিন্তু সব দিক দিয়ে গভর্নমেন্ট আস্তে আস্তে কিনে নেয়। তার মানে আমরা যে কাস্টমার, এই কাস্টমারের ভিতরে কিন্তু গভর্নমেন্ট এবার অংশগ্রহণ করলো। ফলে আপনার অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, আপনার শেয়ার আমার শেয়ার সবার শেয়ার কমতে থাকে, অটোমেটিক্যালি দাম তখন আরো বাড়বে। সিম্পল। থ্যাংক ইউ। তাহের জি। সাহেব, এখানে আমরা আসলাম ওই ডিমের দাম বাড়লো কি কমলো এটা জানার জন্য। শিক্ষকদের নিয়ে আমার এক সমস্যা। আমার শওকত আলী ভাই আমাদের পুরো এক অর্থনৈতিক বই এখন আমার মাথায় দিয়ে দিল। এইটা নিয়ে যদি আমি এখন পড়ালেখা শুরু করি, তাহলে আমি তো আবার অর্থনীতির ক্লাসে ওকে, সো ঢুকতে আপনি হবে। আর সময় নিয়েন আপনি না, সময় আমরা নিয়ে মুখ্য আলোচনার আমি বিষয়ে আমি যাই। আপনি কথা বলতে এখনো চাই। যুক্তরাষ্ট্রে থাকেন, সাংবাদিক মানুষ ভাই, পড়াশোনা আমি করতে তো দোষ নাই, একটু না, যান, পড়াশোনার জন্য স্কুল আমি ওই কলেজে যান, কলেজে ভর্তি নাথিং হবো। রং। এখন এখানে আসছি 5 মিনিটে কথা বললে চলে যাবো, বুঝছেন? ওকে, সো ডিমের দাম আমার বাড়ছে, আমার পেয়ারার নেক্সট সিজন না নেক্সট এখন। বিষয় যেটা হচ্ছে, জি ডক্টর শওকত আলী, বলেন। আপনি জানেন যে অনেক বিষয়ে বাংলাদেশে ডেভেলপ, বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ নিয়ে প্রথমে আলোচনা করতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন। আর ইব্রাহিম চৌধুরী খোকন, গভর্নর পরিবর্তনকে অনেকে সমালোচনা করছেন, কারণ কি? বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট, সে তার যে কোনো জেল কাউকে বসাতে পারে, এটা নিয়ে সমালোচনার কি আছে? আচ্ছা, এখন সমালোচনা কি আছে এটা সহজে বলা যায়। শুনেন, আমরা মানে একটা রাজনৈতিক জীবন আছে আমাদের, আমরা রাজনীতির আলোচনা করি। আমরা বাংলাদেশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে কাউকে বানাইতে পারে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখানে বলা নাই যে আপনার পিএইচডি থাকতে হবে, আপনি ডক্টর হইতে হবেন, একজন শিক্ষাবিদ হলে হবে। কিন্তু আমরা দেখেন পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রকৃত প্রফেসর, প্রকৃত শিক্ষাবিদ বা রিনাউন্ড প্রফেসর ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হন নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধু বাংলাদেশ ব্যাংক না, পৃথিবীর সমস্ত কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ একজন অর্থনীতির মানুষ থাকেন, একজন ব্যাংকিং ক্যারিয়ারের মানুষ থাকেন, অথবা একজন নিজের পক্ষে একজন অধ্যাপকও থাকেন। প্রথমবারের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ী, নারায়ণগঞ্জ ভিত্তিক তার একটা ব্যবসা, তিনি হয়তো ব্যবসা, তার অবশ্য একটা উল্লেখযোগ্য যোগ্যতা আমরা দেখেছি, তিনি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন এবং নির্বাচন কমিটিতে ছিলেন এবং তার ঋণ খেলাপিও ছিল। এই ঋণ খেলাপিটাও কিছুদিন আগে তিনি মানে রিস্কেজুয়াল করে কারেন্ট করেছেন। এই সমস্ত যোগ্যতা সম্পন্ন মানুষকে আমাদের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, এটা আলোচনা হবে। তার নিশ্চয়ই ওই যে আই হ্যাভ এ প্ল্যান, নিশ্চয়ই কোনো পরিকল্পনার অংশ হিসাবে এটা করেছেন এবং এই পরিকল্পনা একজন মানে ব্যবসায়ী দিয়ে কিভাবে বাস্তবায়ন করবেন এটা আমরা আগামীতে দেখব। এবং এই কাজটা সমালোচনার বাইরে মনে করার কোনো কারণ নাই। এটা আজকে যেমন সমালোচনা হচ্ছে, এই গভর্নর কতটা কাজ করবেন এবং কাজের নানান বিপত্তিতে পড়বেন। এই আমাদের যে ব্যাংকিং সেক্টর, সেখান থেকে তো হাজার হাজার ডলার লুট হয়ে গেছে। এর আগে আমাদের অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন সবার সামনে 4,000 মানে কোটি টাকা মানে চলে গেছে। এছাড়াও আমরা জানি জ্ঞাত অজ্ঞাত ভাবে, এমনকি সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কত মিলিয়ন ডলার চলে গেল, আমরা তো এগুলো উদ্ধার করতে পারি নাই। এবং এই ব্যাংকের পাহারায় বা এই ব্যাংকিং সেক্টরের পাহারায় আমাদের এমন একজন মানুষ যার কোনো ক্যারিয়ার সম্বন্ধে মানুষের ধারণা নাই, তিনি হয়তো খুব ভালো করবেন এই প্রত্যাশা থেকে হয়তো, বা অন্য কোনো বিষয় আছে কিনা এখানে আমরা জানি না। আমরা বাট এটা সমালোচনার বাইরে না, বাংলাদেশের মানুষ এটা সমালোচনা করবে এবং
এই সরকার যারা থাকবেন তারা এই সমালোচনা নিবেন দেখেই এই নিয়োগটা দিয়েছেন। এবং এই ব্যাপারে আমি জানি না শওকত আলী ভাই কি বলবেন, তবে এই ব্যাপারে তার তো প্রিয় সরকার এখন, মানে উনি বিভিন্ন বিষয়ে তার তো বন্ধু বান্ধব। যেটা বলা হচ্ছে যে একজন গভর্নরকে যেভাবে সরানো হয়েছে, এটা নিয়ে আজকে বিভিন্ন কাগজ ইনক্লুডিং প্রথম আলোতে এটা নিয়ে যে রিপোর্টগুলো বেরিয়েছে তাতে মনে হচ্ছে যে অল অফ এ সাডেন গিয়ে বলা হয়েছে গেট আউট ফ্রম হিয়ার এন্ড দ্যাটস ইট। এটা খুবই খারাপ নজির সৃষ্টি হয়েছে। একজন মানুষ, এবং আমরা জানি যে এই ভদ্রলোক একটা একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন এবং তার বেশ ভালো কাজেরও রিপোর্ট হয়েছে। তিনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছেন, এবং যদি তিনি ফেইলও করেন, এই পরিবর্তনটা একটা গণতান্ত্রিক সরকারের সময় এটা মব কালচার, তাকে বাই করে দেওয়া এভাবে এটা সুখকর না। এটা একটা খারাপ নজির সৃষ্টি হয়েছে আমি মনে করি, এবং এটা প্রশ্নবোধক। এই নিয়ে সরকারকে জবাব দিতে হবে, শুধু আজ না আগামীতেও। এবং এটা একটা খারাপ প্রেসিডেন্স, এবং যেভাবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যে আচরণ করেছেন একজন বিদায়ী গভর্নরের ব্যাপারে, ইট ইজ এ চেয়ার। এখানে আমি আপনি ব্যক্তি বিশেষ না, তার ফেইলিয়ার থাকতে পারে একটা রাষ্ট্রযন্ত্রের কাছে। এই ফেইলিয়ার নিয়ে কথা বলবো, তিনি যদি অপরাধ করে থাকেন বিচার হবে, তিনি নেতৃত্বে ব্যর্থ দিতে হলেও তার জবাবদিহিতা মানুষ করবে তার বিদায়ের পরেও। কিন্তু একজন মানুষকে মান সম্মান নিয়ে তার জায়গা থেকে যাবেন, এবং একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুনেন, তার একটা যোগ্যতা নিয়ে সেখানে হয়েছেন, তার একটা কেরিয়ার ছিল, তার সারা জীবনের একটা অর্জন ছিল, তিনি তাকে এইভাবে বের করে দেওয়ার মধ্য দিয়ে নিশ্চয়ই একটা শত্রুতা, হিংসা, প্রতিহিংসা এগুলো কাজ করেছে বলে আমি মনে করি। এবং বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টরে, যে আমি শেষ লাইনটা বলি, আমাদের ব্যাংকিং সেক্টর সহ আমাদের আমলাতন্ত্রের ভিতরে, সরকারি কর্মকর্তাদের ভিতরে কি ধরনের রাজনীতি আছে, প্রতিহিংসার রাজনীতি, দলাদলীয় রাজনীতি, এইটারই একটা উন্মুক্ত প্রকাশ ঘটেছে এর মাধ্যমে। জি, ধন্যবাদ। থ্যাঙ্কস। না, এখানে একটা বিষয় এটা আমাকে রিমাইন্ড করে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংকার লুৎফর রহমান সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, মরহুম এস এম কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী ছিলেন, এই সময় এক্স্যাক্টলি এইভাবে তাকে অপমান করা হয়েছিল এবং বের করে দেওয়া হয়েছিল। এই ঘটনার পুনরাবৃত্তি এখন হবে এটা আমরা কল্পনা করিনি। এইচ এম মনসুর সাহেবের সাথে আমরা পরিচিত, আমরা এখানে সেমিনারে ছিলাম, তার সাথে আমরা লাঞ্চ করেছি। উনি খুব ভদ্র মানুষ, নরম প্রকৃতির। একটা ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের মূল কাজটা কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা, দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, আর মনিটারি পলিসি নির্ধারণ করা, হুইচ ইজ ভেরি ক্লোজ টু দি এক্সচেঞ্জ রেট ফিক্সেশন বা ডিটারমিনেশন। এখন যেটা ইব্রাহিম চৌধুরী সাহেব বলছে যে এখন নারায়ণগঞ্জ থেকে ধরে নিয়ে আসলো এইভাবে, আমি যতদূর বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে একটা টেম্পোরারি ভাবে তাকে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপিতে সত্যিকার অর্থে ভালো ব্যাংকার, ভালো নীতি নির্ধারক বা আপনার বাংলাদেশ ব্যাংক পরিচালনার মতো লোক যথেষ্ট আছে। হয়তো বা সময় লাগবে, টেম্পোরারি যেহেতু একটা গ্রুপ তারা তাকে নিয়ে যে সামনে বসিয়ে দিয়েছে, তাকে না বসালে হয়তো বা মনসুর সাহেবের একটা নিয়ম আছে, সেই নিয়মটা ভাঙা হয়েছে। তিনি তো চলে যাবেন, উনি আগেই বলছিলেন যে আমি চলে যাব। আসলে ইউনূস সাহেব চলে যাওয়ার পরে অনেকেই তো এই একই অবস্থা হচ্ছে। তো এটা হলে ক্ষতি হবে কার? আমাদের ইব্রাহিম চৌধুরী একটা সুন্দর কথা বলেছে, যদিও তার অনেক কথার সাথে তাহের ভাই আর আমি অনেক সময় ঝগড়া করি, কিন্তু একটা সুন্দর কথা বলেছে যে এর ক্ষতিপূরণটা দিবে কে বাবা? এর ক্ষতিপূরণ দিতে হবে বর্তমান গভর্নমেন্টকে। আপনি দেখেন যেভাবে সরানো হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওয়ার্ল্ড লেন্ডার, চীন, জাপান, এই দেশগুলো কিন্তু এরা লক্ষ্য রাখে যে বর্তমান বাংলাদেশ, হোয়াট ইজ দি ওয়ে, দি ফাংশনিং অফ দি সেন্ট্রাল ব্যাংক অফ দ্যাট কান্ট্রি। যখন তারা দেখবে যে বাংলাদেশ ব্যাংকে এমন একজন লোককে নিয়োগ করা হয়েছে, আমি তার বিরুদ্ধে কিচ্ছু বলবো না, আমি তাকে চিনি না, আমি আমির খসরু মাহমুদ চৌধুরীকে চিনি, মনসুর সাহেবকে আমরা জানি ভালো করে। তো এখানে কিভাবে তিনি আসলেন এবং একটা ব্যাংকে কিভাবে নিয়ে যাবেন, টু দি পার যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, যে কথাগুলো আমি বললাম, ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার কিন্তু বিরাট অসুবিধার ভিতরে আমরা অলরেডি পড়ে গেছি। আমি মনে করি এটা টেম্পোরারি, ওনাকে কে বা কারা বসিয়েছে ওরাই জানে, কিন্তু অতি শীঘ্রই এটা চেঞ্জ হবে। আই হোপ ফর দি বেস্ট। তা না হলে এইটা দিয়ে কোনো ক্রমেই
আপনি ফরেন আমরা যেটা বলি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাটমসফিয়ার দেশে আর হবে না, বিদেশি লোন আসবে না, এবং সমস্ত লেন্ডার যারা অলরেডি দিয়ে বসে আছে তারা খুব চিন্তায় পড়ে যাবে যে কি অবস্থার ভিতরে এটা হবে, আর এটা ক্ষতি হবে বর্তমান সরকারকে। আমি আশাবাদী যে সরকার এটা খুব ভালো করেই জানে যে এর পরিণতিটা কি হবে। মনে রাখবেন, এই যে মনসুর ভাই যেটা করেছিলেন, স্টেবল করেছিলেন, মানে বিরাট চারিদিকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিল, চারিদিকে ছিদ্র, ওই ছিদ্রগুলো বন্ধ করতে যে কিছু কিছু মানুষের তিনি বিরাট ভাজন হয়েছিলেন, এটা আমরা জানি। সবাই তার কথা শুনতো না, মার্জিন করার জন্য টাকা পাচার করা, এক্সচেঞ্জ রেট ফিক্সেশনের ব্যাপারে, লোনের ব্যাপারে উনি চেষ্টা করেছিলেন। হ্যাঁ, বা বিদেশে সব থেকে বড় যে জিনিসটা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যারা তাকে ঘেরাও করেছে, যে আপনি তো এস আলমের যে চুরি, যেটা যে সমস্ত ব্যাংকে সে চুরি করে নিয়ে গিয়েছিল, রাইট, সেই ব্যাংকগুলোকে নিয়ে তিনি যেভাবে একটা ব্যবস্থাপনায় নিয়ে এসেছেন, ওই টাকাটা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। অলমোস্ট অল দি হ্যাঁ, না ওইটা ফেরানোর জন্যই তার, না তাহের ভাই, তার বিরুদ্ধে যারা গ্যাংস্টার হিসেবে আক্রমণ করেছে বা অপমান করেছে, তাদের ভিতরে একটা গ্রুপ ছিল, এখানে তো অনেক লোক ছিল বিভিন্ন ইন্টারেস্ট নিয়ে, তাদের ভিতরে একটা গ্রুপ ছিল যে তুমি কেন, যে টাকা বিদেশে চলে গেছে তাকে ফেরানোর জন্য বারবার তুমি যুক্তরাজ্য যাচ্ছ, লন্ডন যাচ্ছ, যুক্তরাষ্ট্র যাচ্ছ, তারপরে যেটা $800 মিলিয়ন চলে গেছে সেটা নিয়ে তুমি বাড়াবাড়ি করেছো। ভাই, এগুলো হয়ে থাকে, বাট আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান সরকার এই সমস্যাটা অ্যাড্রেস করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তা না হলে যেটা হবে, আপনি যদি, এটা আমি বলেছি যে বিদেশি লেন্ডার, বিদেশি ইনভেস্টর, অল ব্যাংক যখন এটা বুঝবে, তারা আমাদের আর কোনো টাকা দেবে না, তাদের হাতকে মুঠো করে রাখবে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি এই অবস্থা বোঝেন, তাহলে বিদেশি যে রেমিটেন্স, যারা বাংলাদেশের মানুষ বাইরে থাকে, তারা যখন বুঝবে যে আসলে এই ভদ্রলোকের পরিচয়, আমি কিন্তু চিনি না ওনার, আমরা জানো না উনি কোন পরিচালনা বোর্ডের সদস্য ছিল, সেটা যারা পলিটিক্স করে ওইভাবে তারা জানে। তো যখন আমাদের রেমিটেন্স গ্রুপ বুঝবে আর কয়েকদিন পরে যে আমরা যার হাতে রেমিটেন্সটা দিচ্ছি উনি কে, আপনার তখন কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব। তারা যদি বলে যে আমরা রেমিটেন্স দেব না, আমরা এই লোককে পছন্দ করি না, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। আমি আশা করি তারেক রহমান সাহেব অত্যন্ত প্রাজ্ঞবান ব্যক্তি, তারেক সাহেবের এ ব্যাপারে খেয়াল রয়েছে। আমি মনে করি ইট ইজ নাথিং বাট এ টেম্পোরারি ফেনোমেনা, এবং তিনি ইমিডিয়েটলি পার্সোনালি এটাকে ইন্টারফেয়ার করবে। এটা যদি না হয়, দেন উই আর ইন এ বিগ ট্রাবল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনিথিং এলস? আর কোনো কিছু করতে পারে নাকি? চুপ্পু টুপ্পু নিয়ে কোনো কিছু করতে পারে? আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করেন। জি, আমাদের দেশে একটা ঘটনাবহুল সময় যাচ্ছে। আমার মনে হয় বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্য আমাদের প্রস্তুত ইতিমধ্যেই আমরা ছিলাম না, এবং আমরা সম্মুখীন হচ্ছি। যেমন এইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হবে, এটা আমরা 2 সপ্তাহ আগেও চিন্তা করিনি। আমরা মনে করেছিলাম নির্বাচনের পরে সবকিছু একটা অর্ডারলি অবস্থায়, এবং আমরা দেখতেছিলাম, আমরা চিন্তা করি নাই যে নির্বাচনের পরে আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এক নতুন রূপে আবির্ভূত হবেন। এই যে নতুন রূপে তার আবির্ভূত হওয়াটা, এটা 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 তার কিন্তু লক্ষণ দেখেন। এর আগে তিনি সমস্ত আওয়ামী লীগকে যখন বিতাড়ন করা হলো বা আওয়ামী লীগ চলে গেল, সেই সময় তিনি একটা বারও নিজের পায়ে দাঁড়ান নাই। তিনি তিনি ঘাপটি মেরেছিলেন, এখন তিনি নানান কথা বলতেছেন। এবং আমার মনে হয় এই এই প্রেসিডেন্ট আরো কিছু নাটকীয় ঘটনা ঘটবে। তিনি বক্তৃতা দেবেন আগামী 12 তারিখের প্রধান সংসদে। সেখানে তিনি কি বলবেন? আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে তিনি যে শেখ হাসিনার স্বৈর শাসন সম্পর্কে কি তিনি বয়ান দিবেন, না মানে তার বক্তব্যটা কি হবে? এবং একটা মানুষ এইভাবে পোল্টিবাস হইতে পারে দেশের সর্বোচ্চ, শুনেন, আমরা এই দেশে বিচারপতি শাহাবুদ্দিনের প্রেসিডেন্ট পেয়েছিলাম। আমাদের গর্বের জায়গাটা একটা দেশের প্রধান ব্যক্তি। আমরা ক্ষমতার কিছু চাই না, আপনি আপনার নৈতিকতার দিকে সৎ থাকবেন। আমরা আমাদের প্রজন্মকে বলতে পারবো, হ্যাঁ, আমরা অনেক কিছুই পারি নাই, কিন্তু আমাদের দেশে একটা প্রেসিডেন্ট ভালো ছিল। এই লোকটা তো এইটা হয় নাই। এবং আমি যেটা দেখতেছি বাংলাদেশে, শুনেন শওকত আলী ভাই, আপনারাও বলবেন, বিপ্লব ব্যর্থ হলে ব্যর্থ বিপ্লবীরা বেঁচে থাকে না। আপনি দেখেন 75-এর 15 আগস্ট দেখেন, আপনি দেখেন 7ই নভেম্বরের ঘটনা দেখেন, আপনি জুলাইয়ের
24 জুলাইও যারা বিপ্লব করছিলেন বা অভ্যুত্থান করেছিলেন, আপনারা যদি মনে করেন তাদের বিজয় হয় নাই, আপনারা যদি জানেন তাদের অভ্যুত্থান পরিণতির দিকে যায় নাই, আমি আশঙ্কা করতেছি তাদেরও বেঁচে থাকার আশা খুব দুর্বল। তাদের উপর আক্রমণ হবে এবং তাদের উপর রাজনৈতিক আক্রমণ হবে এবং তাদের নিঃশেষ করা হবে ক্ষমতা ধরে রাখার জন্য। আমরা সেই নাটক দেখার জন্য অপেক্ষা থাকলাম। Thank আমি you so এক much. লাইন Thank you. এখানে একটু যোগ দিই তাহের ভাই। শেষ করবো জি। এখানে এখানে একটা জিনিস অলরেডি কমেডি আকারে প্রচার হয়েছে, আপনারা জানেন যে এই ভদ্রলোক যাদেরকে ওত নিয়েছেন তার আন্ডারে যারা নিয়েছে তারাও কেউ টিকিনি, হাসিনা টিকিনি, ইউনূস স্যারের দুরবস্থা আমরা দেখছি। এখন যে অবস্থা, এটা কমেডি আকারে বলা হয়। আমি মনে করি এই ভদ্রলোককে অ্যারেস্ট করা উচিত এবং তাকে জেলে দেওয়া উচিত। তার কারণ হলো, একটা প্রেসিডেন্ট কিন্তু দুটো ওত নেয়, আপনি জানেন, দুটোর বেশি আরো নাই তারা, কিন্তু এখানে সব জিনিস ডিক্লেয়ার না করাই ভালো। একটা সিক্রেসি, স্টেট সিক্রেসি ওত তাদের থাকে। উনি কিন্তু তার ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টে চলে যাওয়ার বিরুদ্ধে বিষাদগার করেছেন। উনি কিন্তু যে পার্টি ক্ষমতায় আছে তাদেরকে দারুণভাবে প্রশংসা করেছেন। অন দ্য আদার হ্যান্ড, ইব্রাহিম চৌধুরী ইজ রাইট যে তার ইমিডিয়েট পাস্ট যেটা শপথ তিনি নিয়েছিলেন, তারা তো বিদায় হয়েছে, তাদের সম্পর্কে তার যে দায়িত্বটা ছিল, স্টেট দায়িত্ব, যে সংবিধান নিয়ে উনি লাফালাফি করছেন, এই সংবিধান প্রদত্ত দায়িত্ব তিনি কখনো করেননি। আপনার স্টেট সিক্রেসি যে কথাগুলো আছে ভেরি ইম্পর্টেন্ট, উনি তো আমি দেখছি একদম মুখ খুলে দিয়েছেন। উনি এর সাথে যোগাযোগ করছেন। আমি মনে করি ইট ইজ নাথিং বাট এ কনস্পিরেসি ভাই। বিএনপি তার সাপোর্ট দিয়েছে, এটা তো ওনার নিজস্ব বিষয়, এটা উনি নিজে রাখবেন। উনি টিকে আছেন কিভাবে, এটা উনি নিজে রাখবেন। উনি নাম ধরে ধরে কিভাবে বলেন যে অমুককে আমি সাপোর্ট করি, এটা ইট ইজ নাথিং বাট এ কনস্পিরেসি বলে আমি মনে করি। এই ভদ্রলোকের মাথায় গোলমাল আছে, তাকে এই পজিশনে বেশি দিন রাখা উচিত না বলে আমি মনে করি। আপনি স্টেট সিক্রেসি দিতে পারেন না, আপনি মারা যাবেন, দাঁড়িয়ে পড়ে মার খাবেন, 10 বছর পর একটা বইও লিখতে পারেন, সেখানে আপনাকে স্বীকার করতে হবে যে এই জিনিসগুলো ক্লাসিফাইড, এই জিনিসগুলো নন ক্লাসিফাইড। অনেক কথা আপনি বলতে পারবেন না, এমনকি আপনি জানলেও। এটা সারা দুনিয়ার ইতিহাসে উনি ফটফট করে সবসময় সবকিছু বলে দিচ্ছেন। এর আগে মানব জমিনে স্বীকার করলেন উনি যে না, আপনি এই প্রোগ্রামটা খুব ভালো করেছেন, সাথে সাথে আপনি এটা কভার করেছিলেন, সেখানে আমার কাছে কোনো রিজাইন দিয়ে যায়নি। আচ্ছা ভাই, রিজাইন দিলে একরকম সুবিধা হইতো, কিন্তু রিজাইন দিয়ে যায়নি বলে আরো বিপদে ফেলেছে কিন্তু হাসিনাকে। তো রিজাইন ওনার দিয়ে কাজ যান, কারবার আপনি গুলো শপথ নিলেন এরকমই। কেন? আপনি তো শপথ নিছেন, প্রফেসর ইউনূস সাহেবের শপথ তো উনি নিয়েছেন, রাইট? তো রিজাইন দিয়ে যান, তাহলে আপনি শপথ নিলেন কেন? এটার জন্য উনি দায়ী হবে। আমি তো বললাম ওনাকে জেলখানে দিতে হবে, কি বলেন? কেন উনি দিলেন কেন? হ্যাঁ, উনি তো বলতে পারেন, উনি তো বলতে পারেন যে আগের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার রিজাইন দিইনি, আমি এখন শপথ নেব কেন? As long he conducted the oath, সেই প্রশ্নের জবাব আর আমার দরকার নাই। এই আর প্রশ্নের দরকার নাই জবাব তো, উনি কন্ডাক্ট করছে প্রেসিডেন্টকে দিতে শপথ। হবে। সে প্রেসিডেন্টকে দিতে হবে। উনি Correct. কনভিন্স হয়েছে যে রিজাইন করে এবং কনস্টিটিউশন অনুযায়ী উনি শপথ দেওয়াতে পারে, সুতরাং হি ইজ রেসপন্সিবল এবং সমস্ত জাতি তার কথা বিশ্বাস করবে, করেছে। এখন এই লোক এক এক দিন এক এক কথা বলে, এই লোক মানে এক এক দিন এক এক কথা বলে এবং মানে কি বলতেছে নিজেও জানে না। এবং আমার একটা আফসোস হচ্ছে যে উনি একজন আইনজ্ঞ, উনি না বুঝে কিছু বলতেছে, এটাও আমি বলতেছি না, কিন্তু এর দিয়া মনে হয় এই কথাগুলো বলছে, এটা খুবই দুঃখজনক। আরেকটা বিষয়, এবং আরেকটা বিষয় আমার জানা, এখানে এই চুপ দুর্নীতির খবর, একটা দেশের প্রেসিডেন্টের দুর্নীতির খবর গোপন কিছু না। মালয়েশিয়া, দুবাই, এমনকি তার ছেলে এই যুক্তরাষ্ট্রে এসে ঘোরাঘুরি করে, বুঝছেন, মানে ব্যবসা বাণিজ্য করার, এগুলা তো আমরা জানি, এগুলা বেরিয়ে আসবে, বেশি বাকি নাই। এই টাইম টেলিভিশনে তার সব মুখ খুলতে বাধ্য হবো, কতদিন আর বগলের পিছনে লুকিয়ে রাখবেন? এগুলা মানে এগুলো ভাই আমাদের জানা আছে সব। মানে একটু খেয়াল করেন এটা। ওকে, সময় ইব্রাহিম চৌধুরী খুব সিরিয়াস। আমি ইব্রাহিম চৌধুরীকে ধন্যবাদ জানাই। তত্ত্ব আছে, আমি তো জন্মল বুঝি না ভাই। আপনার মানুষের প্রতি বিশ্বস্ততা, আপনি শওকত আলী যেখানেই থাকুন, আপনি যে দলও করেন, আপনার সমালোচনা করব, কিন্তু আমাকে বলতে হবে যে এই মানুষটার সাথে আমি বসতাম, সে একজন অধ্যাপক এবং তার নৈতিকতা এটা আছে। এইটাই যদি না থাকলো, সে এক এক দিন এক এক কথা বলে, আউলা কথা বলে, এটা আজকে বলে, এটা বলে, এবং এটা নিয়ে আমরা নাচানাচি করি। কিন্তু as long he is the president, আমি তাকে স্যালিউট করতে হবে। এই দেশের কনস্টিটিউশনালি এই দেশ যতদিন আছে, দেশের প্রেসিডেন্ট, he is the head of the state. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর শওকত আলী, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যান্ড থ্যাংক ইউ
আরিফুর রহমান, সবাইকে ধন্যবাদ, সবার প্রতি Thank you. কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।